Welcome to Japan. আমরা আপনাদের দেখাতে নিয়ে যাব মাউন্ট ফুজি। কি চমৎকার দৃশ্য। দর্শক, আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লেদারএক্স প্রেজেন্স ট্রাভেলার্স ডায়েরির আজকের এই বিশেষ পর্ব। আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাদবিন শফিক। আজকে আমাদের গন্তব্য সূর্যোদয় দেশ খ্যাত জাপান। জাপানের চমৎকার কিছু এক্সাইটিং জিনিস আমরা এই এপিসোডে এক্সপ্লোর করব, যা আপনারা হয়তো আগে জানতেন না। গুড লাক। ঢাকা থেকে টোকিও আমরা যাচ্ছি মালয়েশিয়ান এয়ারলাইন্সে, অর্থাৎ কুয়ালালামপুর আমাদের ট্রানজিট। কুয়ালালামপুর থেকে আমাদের চূড়ান্ত গন্তব্য টোকিও। মালয়েশিয়ান ছাড়াও থাই, কাতার, এমিরেটস, সিঙ্গাপুর সহ বেশ কিছু এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের বিভিন্ন শহরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে। আর ভাড়া নির্ভর করে কত আগে ও কোন এয়ারলাইন্সে যাচ্ছেন তার উপর। তবে যাওয়া ও আসাতে বর্তমানে ন্যূনতম খরচ হতে পারে 1,20,000 টাকা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি কুয়ালালামপুরের উদ্দেশ্যে। কুয়ালালামপুর যেতে ঢাকা থেকে আমাদের ফ্লাইট সময় নেবে 3 ঘন্টা 55 মিনিট, অর্থাৎ প্রায় 4 ঘন্টা। If an emergency evacuation becomes necessary, leave all your belongings behind and proceed to the nearest exit. Thank you. থ্যাংক ইউ। পৌঁছে গেলাম কুয়ালালামপুর। আমাদের 4 ঘন্টার মতো সময় লেগেছে। ঢাকা থেকে কুয়ালালামপুর হচ্ছে 2 ঘন্টা সময় ব্যবধান। এখন এখানে বাজছে 4:45, ঢাকাতে 4:45। এখন কিছুক্ষণ অপেক্ষা করব পরবর্তী ফ্লাইটের জন্য। এয়ারপোর্টের এসব দোকানে বেশিরভাগই হলো ডিউটি ফ্রি শপ, অর্থাৎ এসব দোকানে কেনাকাটা করলে কোনো ট্যাক্স বা কর দিতে হয় না। এখানে বিক্রি হওয়া পণ্যের তালিকাটাও বেশ বৈচিত্র্যময়। মিলবে বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, পারফিউম, ইলেকট্রনিক পণ্য, অ্যালকোহল, গহনা সহ নানা কিছু। যে এয়ারপোর্ট যত বড়, সেখানকার পণ্যের বৈচিত্র্য তত বেশি। আমাদের ফ্লাইট 10:50-এ। 10:50-এ C22 গেট নাম্বার, C22 গেট থেকে 10:50 আমাদের ফ্লাইট। হাতে সময় আছে আরও 2 ঘন্টারও বেশি। গেট C22
যেটি আসলে এখন যেই টার্মিনালে আছে অন্য টার্মিনালে, এবং এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে আমাদের যেতে হবে বাসে করে। এই বাসটা এয়ারপোর্টের ভেতরেই চলে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনাল পর্যন্ত। বাসে, এই বাসে উঠতে আপনার কোনো টিকিট কাটতে হবে না। আপনার যে বোর্ডিং পাস আছে, বোর্ডিং পাসে যদি সি গেটের যে কোনো নাম্বার থাকে তাহলে আপনি এই বাসে করে ওই টার্মিনালে যেতে পারবেন। মালয়েশিয়াতে প্রায় 4 ঘন্টা ট্রানজিট শেষ হলো। এখন আমরা রওনা করছি জাপানের উদ্দেশ্যে। আমরা নামবো নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে। হ্যালো। ওয়েলকাম টু জাপান। মালয়েশিয়া থেকে প্রায় 7 ঘন্টার ফ্লাইট শেষে নারিতাতে ল্যান্ড করেছি এবং আমাদের কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে সময় লেগেছে প্রায় ঘন্টাখানেক। এখানে বেশ ঠান্ডা, শীতের কাপড় পরতে হয়েছে। প্রশান্ত মহাসাগরের একদম পূর্ব কোণের দেশ জাপান নানা কারণে আমাদের কাছে পরিচিত। কারো কাছে প্রযুক্তি জায়ান্ট, কারো কাছে পরিশ্রমী মানুষের দেশ, কেউ বার এটিকে চীনে হিরোশিমা নাগাসাকি শহরের দেশ হিসেবে। জাপানকে দ্বীপের দেশও বলা হয়। ছোট বড় প্রায় 6852টি দ্বীপের সমন্বয়ে দেশটি গঠিত। এদের মধ্যে উল্লেখযোগ্য হল হনশু, হোক্কাইডো, কিউশু, শিকোকু। দেশটির জনসংখ্যা প্রায় 126 মিলিয়ন। রাজধানী টোকিওকে বলা হয় বিশ্বের বৃহত্তম মহানগরী অর্থনীতির শহর। টোকিও ঘোরাঘুরির এই পর্যায়ে এক্সপ্রেস 24-এ আজ আমরা আপনাদের নিয়ে যাব জাপানের সবচেয়ে আইকনিক ট্যুরিস্ট স্পট যেটাকে বলা হয় মাউন্ট ফুজিতে যাওয়ার জন্য টোকিও থেকে আমরা এসেছি কানাগাওয়া বলে একটা জায়গা আছে 70 কিলোমিটার দূরে টোকিও থেকে। এখান থেকে গাড়িতে করে আমরা আপনাদের দেখাতে নিয়ে যাব মাউন্ট ফুজি। রওনা করেছি খুবই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এখনও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু মাউন্ট ফুজি যেহেতু খুবই একটি পাহাড় চূড়া, যে কোনো মুহূর্তে মেঘ চলে আসতে পারে এবং কপাল যদি খারাপ হয়, ভাগ্য খারাপ হয়,
তাহলে কিন্তু মেঘে ঢাকা থাকবে চূড়াটা, সেক্ষেত্রে হতাশ হয়ে ফিরে আসতে হবে। কিন্তু যাচ্ছি, দেখা যাক, আশা করি যে সব কিছু ঠিকঠাক হবে। এই কানাগাওয়াতে আমাদের বাংলাদেশি আলামিন ভাই থাকেন, আমাদের নিয়ে যাচ্ছেন সেখানে। আলামিন ভাই, আমাদের এই মাউন্ট ফুজিটা আসলে কোন এলাকায় পড়েছে এবং টোকিও থেকে যারা আসবে, আমরা তো কানাগাওয়া হয়ে আসলাম, আসলে আসার উপায়টা কি? এটা হলো আপনার শিজুওকা কেন বলে। ওকে, এটা ট্রেনে যারা আসবে তারা আসতে হবে হলো শিনজুকু স্টেশন থেকে হাকোনে ইয়ামাতো ওদাওরা এই দিকে আসতে হবে। আচ্ছা, আমরা যেখানে যাব এখন সেটা হলো ফুজি সাফারি পার্ক। আচ্ছা, ফুজি সাফারি পার্ক, এটা ফুজি মাউন্টেনের খুব কাছাকাছি এবং এখান থেকে ফুজি মাউন্টেনটা সুন্দর ভিউ পাওয়া যাবে। মাউন্টেন ফুজির আশেপাশে অনেকগুলো ঘোরার মতো, দেখার মতো খুব সুন্দর জায়গা আছে। হাকোনে, তারপর ইয়ামাতো, এখানে ফুজি সাফারি পার্ক। আমরা যেই হাইওয়ে দিয়ে যাচ্ছি বেশ কয়েকটা টোল প্লাজা পার হলাম, কিন্তু টোল প্লাজায় থামা লাগলো না। এই সিস্টেমটা আসলে কি? আমরা সাধারণত জাপানে ইটিসি কার্ডটা বেশি ব্যবহার হয়। এটা ক্রেডিট কার্ডের, হ্যাঁ, ক্রেডিট কার্ডের একটা পার্ট। ক্রেডিট কার্ড থেকে এটা একটা কার্ড নিতে হয়, ইটিসি কার্ড। এবং জাপানে যখন গাড়ি নতুন অর্ডার দেওয়া হয়, আচ্ছা, হ্যাঁ, তখনই গাড়ির সাথে, গাড়ির নাম্বারের সাথে, গাড়ির চেঞ্জ নাম্বারের সাথে একটা রেজিস্ট্রেশন করে নিতে হয়। মানে ওটা একটা স্পেশাল কার্ড শুধুমাত্র রাস্তার টোল দেওয়ার জন্য। হাইওয়ে টোল প্লাজায় দাঁড়ানো, ক্যাশ পেমেন্ট করা অনেক সময় অপচয় হয়, সে কারণে এটা অটো কেটে নিলে আমাদের যারা ড্রাইভ করে তাদের জন্য সময় বাঁচে এবং তাদের জন্য সুবিধা। অবশেষে মাউন্ট ফুজি দেখা গেল। আজকে ওয়েদারটা অনেকটা ভালো, কিন্তু কিছুক্ষণ আগে আমরা এই জায়গাটা মেঘে আচ্ছাদিত ছিল। তবে আমাদের ভাগ্য নেহায়েত ভালো বলতে হয়, চূড়ার দিকে খানিকটা মেঘ থাকলেও মাউন্ট ফুজি কিন্তু এখন বেশ অনেকটাই দৃশ্যমান। মাউন্ট ফুজি কিন্তু একটি সক্রিয় আগ্নেয়গিরি, যদিও এখন এটি ঘুমন্ত অবস্থায় আছে। সর্বশেষ 1707-8 সালের দিকে এখানে অগ্নুৎপাত হয়েছিল। এই মাউন্ট ফুজিকে ইউনেস্কো 2012 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে এবং এই ফুজিকে বলা হয় জাপানের জাতীয় ঐক্যের প্রতীক। মাউন্ট ফুজির চারপাশের যে এলাকা আছে, চারপাশের এলাকা থেকে কিন্তু একই দৃশ্য পাওয়া যায়। কিছু কিছু জায়গায় লেক, কিছু কিছু জায়গায় সাফারি পার্ক এবং কিছু কিছু জায়গায় এরকম বিরান ভূমির মতো। তবে সব মিলিয়ে যখন রোদ থাকে, মেঘ থাকে না, তখন এই চমৎকার দৃশ্যের অবতারণা হয়। জাপান চিন্তা করলে যেই আইকনটির কথা মাথায় আসে অনেকের কাছে, সেটি হচ্ছে এই মাউন্ট ফুজি। এবং এই ফুজি দেখার জন্য প্রতি বছর কিন্তু প্রচুর মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসে। তবে আপনার ভাগ্য যদি নেহায়েত ভালো না হয়, তাহলে প্রথম আশাতে ফুজি দেখতে পাবেন না। আমাদের ভাগ্য ডেফিনেটলি খুবই ভালো বলতেই হয়। কি চমৎকার দৃশ্য!
ফুজি মাউন্টেন অনেক সুন্দর এবং বাচ্চাদেরকে স্কুল থেকে এখানে নিয়ে আসে এবং বাচ্চারাও খুব ফুজি মাউন্টেনে এসে ওরা এখানকার ভাষায় স্কুলে ওদেরকে বলে যে ফুজি সান। Oh, I love it, and I find it absolutely beautiful. I feel really blessed and lucky to be here and to have the pleasure of witnessing the beauty of nature. বর্ণিল একটা জায়গা উইথ লটস অফ অ্যাক্টিভিটিস।